সারদা আর প্রসাদ একটা অটোতে বসেছিল। সেই অটোটা রাস্তা দিয়ে যাচ্ছিল। দিদির বাড়ি আমরা এভাবে খালি হাতে যাচ্ছি, বলো দেখি। কোথাও ফলমূল দেখতে পেলে নিয়ে যাব সারদা। হে ভগবান, আমার দিদির যা কষ্ট সেটা যেন কারণ না হয়। হ্যাঁ সারদা, রাকেশ যেই দেখলো আমরা গ্রামে নেই, সেই এই কাণ্ডটা ঘটালো। ভাবতেই পারছি না। হ্যাঁ গো, ও তো নিজের মায়ের খুব খেয়াল রাখতো। আমি ভাবতেও পারছি না যে সে এরকম কাজ করতে পারে। পরিবর্তন প্রকৃতির নিয়ম সারদা, সময়ের সাথে সবাই পাল্টে যায়। যতক্ষণ না দিদির সাথে কথা হচ্ছে বুঝতেও তো পাচ্ছি না কি হয়েছে। হ্যাঁ সারদা। প্রসাদ কথা বলছিলই ততক্ষণে অটোটা গিয়ে একটা ফলের দোকানের কাছে থামে। প্রসাদ ফল কিনতে যায়। কাকা, আপেল কতই দেবে? 100 টাকায় 3টে দেব। ঠিক আছে, 200 টাকার আপেল দিয়ে দাও। কথা বলে প্রসাদ তার হাতে টাকা দেয়। সেই বয়স্ক লোকটি টাকা নিয়ে একটা প্লাস্টিকে প্রসাদকে আপেল দিয়ে দেয়। তারপর অটোয় চেপে সে আবার রওনা দেয়। সেটি অনামিকার বাপের বাড়ি। অনামিকার মা সুজাতা লাঞ্চ বক্স নিয়ে তার স্বামী ঈশ্বর যে বাইরে দাঁড়িয়েছিলেন তাকে দিতে আসে। নতুন জামাইকে যদি ভাত আর তরকারি দেওয়া হয় সেটা ভালো দেখাবে না। মেয়ে আর জামাই পুকুর পাড়ে যাচ্ছে সময় কাটাবার জন্য। দুপুরবেলায় খাবার খেতে আসতে বললে তাদের মুডটা খারাপ হয়ে যাবে সুজাতা। তাই এই লাঞ্চ বক্সটা নিয়ে যাচ্ছি, সেখানেই তারা খেয়ে নেবে, সময় কাটাবে, তারপর বিকেলে ফিরে আসবে। হে ভগবান, তুমি কখনো কি আমার কোনো কথা শুনেছ? তোমার কথা শুনেছিলাম বলেই তো অনামিকায় এসে আটকালাম। অনেক ঠাট্টা হলো, এই কৌটোটা নাও। তারপর ঈশ্বর লাঞ্চ বক্স নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে একটা অনাথাশ্রমের গাছের তলায় সাবিত্রী, সারদা আর প্রসাদ তিনজনেই বসেছিল। কি হয়েছে দিদি, রাকেশ এরকমটা কেন করলো? সারদার এই প্রশ্নতে সাবিত্রী কাঁদতে লাগে। ছেলে কিছু করেনি সারদা, বৌমা ছেলেকে দিয়ে এই সব কিছু করিয়েছে। এইসব তাহলে ওই নতুন বৌমার কাজ? হ্যাঁ সারদা, নতুন বৌমা এই সদ্য বাড়িতে পা রাখলো আর তার এই সব কর্ম। সে বলেছিল, জানিস সারদা, ছেলে যাওয়ার আগে কি কথা বলে গেছে। বলতে বলতে সাবিত্রীর চোখ ভিজে যায়। তাকে ওভাবে কাঁদতে দেখে সারদা আর প্রসাদের ভীষণ খারাপ লাগে। রাকেশ আমাকে এখানে নিয়ে এসে বলল যে আমি নাকি অনাথ। আমি খুব চিন্তিত ছিলাম বলে সে আমাকে এইখানে নিয়ে এসছে। সে কিছু টাকা জমা করে, তারপর সে চলে যায়। এমনটা বলে সে জোরে জোরে কাঁদতে লাগে। এভাবে কেঁদো না দিদি, তোমার বোন আছে তো। मुझे इस बात का गम नहीं कि वो मुझे यहाँ छोड़ गया। इस बात का मुझे गम है कि वो कहा कि मैं अनाथ हूँ। जैसे ही बहू ने घर पे कदम रखा, उसी के साथ साथ मेरे बेटे ने मुझे अनाथ बना दिया। সাবিত্রীর এই কথা শুনে সারদা ভীষণ ঘাবড়ে যায় আর মনে মনে সে ভাবতে লাগে, এবছর তো আমার ছেলে রমেশেরও বিয়ে হয়েছে, আর আমি জানি আমার বৌমা অনামিকাও আমার সাথে এমনটাই করবে। কথা সে মনে মনে ভাবছিলই ততক্ষণে, হ্যাঁ রে বোন, এবছর তো তোর ছেলে রমেশেরও নতুন নতুন বিয়ে হয়েছে। বৌমার থেকে একটু সাবধানে থাকবি। ঠিক আছে দিদি, সাবধানে থেকো, প্রয়োজন পড়লে ফোন করো। আচ্ছা বোন, এবার তুই যা, আমার সাথে থাকলে তোরও মনে কষ্ট হবে, যা। এভাবে বলাতে সেখান থেকে সারদা আর প্রসাদ চলে যায়। ওদিকে নদীর পাড়ে বসে নবদম্পতি রমেশ আর অনামিকা হাসি ঠাট্টা, গল্পগুজব এসব করছিল। সেই তরুণ ঈশ্বর লাঞ্চ বক্স নিয়ে সেখানে আসে। মা, অনামিকা, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিও। আমি ওদিকে চাষের জমিতে যাচ্ছি, অন্ধকার নামার আগে বাড়ি ফিরে যেও। ঠিক আছে বাবা। কথা বলার পরে ঈশ্বর সেখান থেকে চলে যায়। ওদিকে মন্দির প্রাঙ্গণে খুব দুঃখিত হয়ে সারদা বসেছিল। মন্দির থেকে দেয়া প্রসাদ এনে তার স্বামী তাকে দেয়। সারদা, এই প্রসাদটা নাও, আমিও একটু বসি। কথা বলে সে প্রসাদটা এগিয়ে দেয়। সারদা প্রসাদের থালাটা ধরে। তারপর সে সারদার পাশে এসে বসে। প্রসাদ খেতে খেতে সে লক্ষ্য করে যে সারদা দুঃখিত। এখনো তুমি আমাদের ঘরের নতুন বৌমা অনামিকার কথাই ভেবে যাচ্ছ? আমি যতই ভোলাবার চেষ্টা করছি, কিন্তু বারবার সাবিত্রী দিদির বলা কথাগুলোই আমার মাথায় ঘুরছে।
কিভাবে তার পেটের ছেলে তাকে এভাবে অনাথ আশ্রমে নিয়ে আসতে পারে, সেখানে টাকা দেয়, আবার বলে কিনা আজ থেকে তুমি অনাথ, আর এই বলে সে চলে যায়। আমাদের ছেলে এরকম নয় সারদা, চিন্তা করো না, কিচ্ছু হবে না। জানি না গো, আমার তো তোমার কথার উপরে বিশ্বাস করতেও খুব ভয় লাগছে। সারদা, তুমি ভয় পেও না, আমার পূর্ণ বিশ্বাস এই নতুন বছরে আমাদের নতুন বৌমা অনামিকা বাড়িতে আসবে। এখানে এসে আমাদের সে খুব ভালো যত্ন করবে। নতুন বৌমার উপরে তুমি এতটা ভরসা কি করে করছো গো? যে মেয়ে নিজের মা বাবাকে এত ভালোবাসে সে শ্বশুর শাশুড়িকেও বাসবে, সম্মান করবে। বিয়ের সময় তুমি দেখোনি তার কত ভালো ব্যবহার। হ্যাঁ সারদা, তারা তার নিজের মা বাবা, জন্মদাতা। অনেক হলো সারদা, বাড়ি চলো, নতুন বৌমা এলে তখন দেখা যাবে। একথা বলে প্রসাদ শারদাকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায়। বাইকে রমেশের পেছনে অনামিকা এসে বসে। সুজাতা এদিকে কাঁদতে লাগে, আর ঈশ্বর হেসে হেসে তাদেরকে বলে, দেখ মা, আগেও বলেছি, এখনো বলছি, শ্বশুর শাশুড়ি ঈশ্বর তুল্য হয়, নিজের মা বাবার থেকেও বড়। ঈশ্বরকে যেভাবে সম্মান করো তেমনটাই তাদেরকেও করো, দেখবে এতে তোমার ভাগ্য ভালো হবে। আচ্ছা বেশ বাবা। একথা বলার পরে তারা বাইকে বসে সেখান থেকে রওনা হয়ে যায়। নতুন বৌমা অনামিকা শ্বশুর শাশুড়ি যারা হলে বসেছিল ধান দুব্য নিয়ে আসে আশীর্বাদ নেওয়ার জন্য। মা, বাবা, আমাকে আশীর্বাদ করুন। এভাবে অনামিকা তাদের কাছে আশীর্বাদ চায়। শুনে প্রসাদ ভীষণ খুশি হন। শারদা কিছুই বুঝতে না পেরে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। বৌমাকে আশীর্বাদ করো সারদা। এভাবে বলাতে শারদা ধান দুব্য নেয়, তারপর দুজনে মিলে অনামিকাকে আশীর্বাদ করে। স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো। সব সময় সুখে থাকো মা। অনামিকা মনে আনন্দ নিয়ে তাদের পা ছুঁয়ে প্রণাম করে। মা, বাবা, বলুন জলখাবারে কি খাবেন, আমি সেটাই বানাবো। আমি ইডলি খাবো বৌমা। আমিও সেটাই খাবো। তাহলে সবার জন্য ইডলি বানাই, আপনারা বসুন। একথা বলে অনামিকা রান্নাঘরে চলে যায়। শারদা প্রসাদ দুজনেই সোফায় বসে। রমেশ ততক্ষণে রেডি হয়ে হলে আসে। কিছুক্ষণের মধ্যেই সবার জন্য ইডলি বানিয়ে অনামিকা ডাইনিং টেবিলের ওপরে এনে রাখে। মা, বাবা, আমি অফিস যাচ্ছি। অনামিকা তোমাদের দুজনের ভালো করে দেখাশোনা করবে। তুমি সাবধানে অফিস যাও, কিন্তু আমি এখানে মা বাবার খেয়াল রাখবো। একথা শুনে মনে আনন্দ সহকারে রমেশ অফিসের জন্য বেরিয়ে যায়। দিন এভাবেই কাটছিল। যেদিন থেকে নতুন বৌমা অনামিকা ওই বাড়িতে আসে সেদিন থেকে সে নিজের শ্বশুর শাশুড়িকে একটাও কাজ করতে দিত না। সে ঘরের সর্বস্ব কাজকর্ম করত, রান্নাবাটি করত, বাগানের ফুল গাছে জল দিত, তরি তরকারি আনতে বাজার যেত, এরকমের সব কাজ সে নিজেই করত। তারপর হঠাৎ করে একদিন শারদার খুব জ্বর হয়। অনামিকা তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারবাবু পরীক্ষা করে তাকে কিছু টেস্ট করতে বলেন। দেখো, তোমার শাশুড়ির ভাইরাল হয়েছে, তার বমি আর ডায়রিয়াও হতে পারে, তো একটু সাবধানে থেকো। ডাক্তারবাবু বলছিলেনই তার মধ্যে থেকে অনামিকা বলে ওঠে, ডাক্তারবাবু, উনি আমার শাশুড়ি নন, উনি আমার মা। একদিক থেকে দেখতে গেলে আমি ওনার মেয়ে। আমি ওনার খুব ভালো করে দেখাশোনা করব। একথা বলে ডাক্তারবাবুও সেখান থেকে চলে যান, আর অনামিকা শাশুড়ি মার কাছে ফিরে আসে। সকাল বিকেল পার্থক্য না দেখে শারদা বমি করে, সেগুলোকে সে সব পরিষ্কার করে, তাকে বাথরুমে নিয়ে যায়। খুব ধৈর্য রেখে সে তার সেবা করে। ধীরে ধীরে সময়ের সাথে শারদা সুস্থ হয়ে ওঠে। তাকে বাড়িতে নিয়ে আসা হয়। নতুন বৌমা শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মার খুব সেবা করে। বৌমা, আমি তোমাকে নিয়ে ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম তুমি আমাদের ছেলের থেকে আমাদের আলাদা করে দেবে। আমাকে ক্ষমা করে দিও। এমনটা বলবেন না মা। মা বাবা শ্বশুরবাড়ি পাঠাবার সময় বলে দিয়েছিলেন যে আপনারা শ্বশুর শাশুড়ি নন, নিজের মা বাবা। আর আপনারাও আমাকে নিজের মেয়ের মতন এত ভালোবেসেছেন। এই ভালোবাসা কি ভোলা যায়? একথা শোনার পরে শারদা আর প্রসাদ দুজনেরই চোখ ছলছল করে ওঠে। আপনারা শুধু শ্বশুর শাশুড়ি নন, আপনারা যে এই পরিবারের মার্গদর্শক। আপনারা যদি সঙ্গে না থাকেন তাহলে আমরা আগে কি করে পারবো? এটা আমার দায়িত্ব যে আপনাদের চোখে যেন কখনো জল না আসে। এতদিন তাই চেষ্টা করেছি, আর আগেও তাই করব। একথা বলে হাসি মুখে অনামিকা রান্নাঘরের দিকে চলে যায়। তার কথা শুনে শারদা প্রসাদ ভীষণ আনন্দিত হয়। এতদিন ধরে সে এই কথাটা নিয়ে ভয়ভীত ছিল, তার দিদির সাথে যা কিছু হয়েছে সেরকমটা তার সাথে যেন না হয়।
নতুন বৌমা বাড়িতে পা রাখার পরে মা বাবাকে ছেলের সাথে যেন আলাদা না করে দেয়, অনাথ আশ্রমে নিয়ে গিয়ে তাদেরকে ছেড়ে না আসে। কিন্তু ওই বাড়িতে অনামিকা খুবই আজ্ঞাকারী হয়ে থাকে। শ্বশুর শাশুড়িকে মা বাবার চেয়েও বেশি ভালোবাসে, তাদেরকে সম্মান করে, তাদের দেখাশোনা করে এবং আনন্দে জীবন কাটায়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব। নমস্কার। ক্রমাগত কেঁদেই যাচ্ছিল, তাই গোপাল গরুটিকে নিয়ে অনামিকার বাড়িতে যায়। সে দরজা খুলে দেখে বাড়ির মধ্যে কেউ নেই। দরজাটা খোলা আছে, সামনে কাউকে দেখতেও পাচ্ছি না। তাহলে কি তারা বাগানে আছে? জোরে ডাকবো নাকি? বাগানে হবে হয়তো, এই ভেবে গোপাল খুব জোরে ডাকে, ম্যাডাম, অনামিকা ম্যাডাম। ডাক শুনে অনামিকা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। ঈশ্বরের কৃপা, আপনি গ্রামেই আছেন। আমি তো ভাবলাম আপনি শ্বশুর বাড়ি চলে গেছেন। দেখুন না একবার, আমার গরুটি কখন থেকে চিৎকার করে যাচ্ছে। গরুটির কি হয়েছে? তুমি নিজেই একবার দেখো না, সেই কখন থেকে চিৎকার করছে। এভাবে বলাতে অনামিকা গিয়ে গরুটাকে ভালো করে দেখে। গরুটি চিৎকার করেই যাচ্ছিল আর কেঁদেই যাচ্ছিল। সে দেখে গরুটির পেটটি ফুলে আছে। গোপাল, কখন থেকে গরুটি চিৎকার করছে? সেই রাত থেকে চিৎকার করছে অনামিকা দিদি। একথা শুনে অনামিকা ভীষণভাবে রেগে যায় আর রেগে মেগে সে বলে, তোমার মাথায় বুদ্ধি নেই? ছি, এত বয়স হয়ে গেছে, যখন রাত্রি থেকে চিৎকার করছে তো রাত্রিবেলাতেই আনতে হতো। বেচারা কতই না কষ্ট পেয়েছে, দেখো তো একবার পেটটা কিভাবে ফুলে আছে। অনামিকা ঘরের ভেতরে চলে যায়। গোপাল গরুটির দিকে তাকিয়ে থাকে। হায় রে, তোমার পেটে ব্যথা হচ্ছে? আমি ভাবলাম খিদে পেয়েছে, তাই তো সবুজ সবুজ ঘাস খেতে দিলাম। চিৎকার করছিলে, জল দিলাম, তাও চিৎকার করছিলে। আমি বুঝতে পারিনি যে পেটে ব্যথা হচ্ছে, আমাকে ক্ষমা করে দিও। গোপাল গরুটির চোখের জল মুছে দেয়। ততক্ষণে অনামিকা ভেতর থেকে পশুদের দেওয়া ইঞ্জেকশন নিয়ে বেরিয়ে আসে আর গরুটিকে খুব স্নেহের সাথে দেখে। একটু সহ্য করো মা, যে ইঞ্জেকশন দেব তুমি ঠিক হয়ে যাবে। যখন আমি তোমাকে ইঞ্জেকশনটা দেব তুমি একদম নড়বে না। তুমি যদি বেশি নড়ো তাহলে ইঞ্জেকশনটা টাড়া হয়ে যাবে, ফলে তোমার বেশি ব্যথা হবে। এভাবে বলাতে গরুটি মাথা নড়িয়ে সহমতি দেয়। তারপর অনামিকা ইঞ্জেকশন দিতে লাগে। তারপর অনামিকা গোপালকে বলে, বড় দাদা, কালকে আমার শাশুড়ি মা আসছেন বিদেশ থেকে আমাকে নিতে। যদি কালকেও গরুটি এভাবেই চিৎকার করে কাঁদে তাহলে বুঝবে তার পেটে ব্যথা হচ্ছে। এই গুলিটা জলে মিশিয়ে তাকে খাইয়ে দিও। অনামিকা গোপালের হাতে ওষুধটা দেয়। গোপাল হাত জড়ো করে কৃতজ্ঞতা জানায়। অনামিকা তারপর ঘরের ভেতরে চলে যায় আর গোপাল গরুটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। মডার্ন জামাকাপড় পরে বিদেশি শাশুড়ি সারদা এবং তার স্বামী প্রসাদ দুজনেই অনামিকার বাপের বাড়ির সামনে এসে দাঁড়ায়। ঠিক সেই সময় অনামিকার মা সাবিত্রী বাগানের গাছগুলোতে জল দিচ্ছিল। তার নজর তাদের ওপরে পড়ে। দেখে তো মনে হচ্ছে কোনো নাটক কোম্পানি থেকে। এরা আবার আমাদের বাড়িতে কি করছে? এদেরকে এখান থেকে ভাগাতে হবে। একথা ভাবতে ভাবতে সাবিত্রী তাদের কাছে যায়। আপনারা কারা? আপনাদের কি চাই? আর এত মেকআপ লাগিয়ে আমাদের বাড়িতে কেন এসেছেন? তোমরা দুজন আবার বাচ্চা চুরি করো না তো? আরে বৌদি, কি দাদা বলুন, কি বলতে চান? আপনাদেরকে দেখে আগেই বুঝেছিলাম। দাঁড়ান, গলির কুকুরগুলোকে ডাকি, তারাই এখানে আসবে আর আপনাদেরকে টেনে নিয়ে গিয়ে খেয়ে নেবে। সাবিত্রীর কথা শুনে প্রসাদ বুঝে যায় যে সে কি বলতে চাইছে। দিদি, ওই অনামিকা অনামিকা হ্যাঁ হ্যাঁ, অনামিকা আমারই মেয়ে। তাহলে কি আপনার পশুদের কোনো অসুখ হয়েছে? দাঁড়ান, এক্ষুনি ডেকে দিচ্ছি। অনামিকা, অনামিকা। এভাবে সে নিজের মেয়ে অনামিকাকে ডাক দেয়। অনামিকা ডাক শুনে বাইরে বেরিয়ে আসে। বিদেশ থেকে আসা শ্বশুর শাশুড়িকে দেখি অনামিকা সঙ্গে চিনতে পারে। ওয়েলকাম শাশুড়ি মা, বিদেশ থেকে কখন এলেন বাবা? যেই না সে বলে, সাবিত্রী তাদেরকে দেখে ভীষণভাবে ঘাবড়ে যায়। Look, all village lady, take this luggage bag. সারদা একথা বলে ঘরের ভেতরে চলে যায়। তার ওই কথা শুনে অনামিকা আর সাবিত্রী একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রসাদ বুঝতে পারে যে তারা কিছুই বুঝতে পারেনি। ও গ্রামের বৌমা, সে বলল এই ব্যাগটা নিয়ে এসো, আর এই বলে সে ভেতরে চলে গেল। ক্ষমা করে দেবেন বেয়ান, আমি জানতাম না আপনি অনামিকার শাশুড়ি আর আপনি শ্বশুর মশাই।
যখন রমেশ বাবা জীবন অনামিকাকে বিয়ে করছিল আপনারা আসেননি তো, তাই আমি চিনতে পারিনি। খুব বড় ভুল হয়ে গেছে। ভেতরে চলুন, বিদেশি শাশুড়ি মা কিন্তু রেগে আছে। এভাবে বলাতে অনামিকা আর প্রসাদ ঘরের ভেতরে যায়। পেছনে পেছনে সাবিত্রী লাগেজ ব্যাগ নিয়ে ঢোকে। সেই রাত্রিতে ওই বাড়ির বেডরুমে সারদা ঠিক করে ঘুমোতে পারছিল না। বিছানার উপরে বসে সে ঘুমন্ত প্রসাদকে দেখতে লাগে। তুমি কি করে ঘুমোচ্ছ গো? প্রত্যেক দিনের মতনই, যেই চোখ বন্ধ করলাম আমি ঘুমিয়ে গেলাম। কেন ঘুমোতে পারছো না তুমি? না না, এখানে এসি আছে না, পাখাটাও ভালো করে চলছে, তার উপরে এত গরম, এখানে কি করে ঘুমোতে পারি বলো তো? পারা যায়? উপায় নেই সারদা, অ্যাডজাস্ট করতে হবে। বলে প্রসাদ রেগে মেগে নিজের চোখ বন্ধ করে নেয়। অনামিকা, ও আমার গ্রামের বৌমা, একবার এদিকে এসো তো। এভাবে বলাতে ভয়ে ভয়ে অনামিকা আর সাবিত্রী সারদার ঘরে ছুটে আসে। কি হয়েছে মা? এসি ছাড়া আমার ঘুম আসছে না, আমার এসি চাই। এখন এসি চাইলে কি করে হবে মা? তাও যদি ঠান্ডা হাওয়া চলতো আমি ঘুমিয়ে পড়তাম, সেটাও এখানে নেই বুঝি? এভাবে বলাতে গ্রামের বৌমা অনামিকা ভাবতে লাগে। তারপর হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি খাটে। মা, আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আপনার জন্য ঠান্ডা হাওয়ার ব্যবস্থা এক্ষুনি আমি করে দিচ্ছি। এ কথা বলে অনামিকা সে ঘর থেকে বেরিয়ে যায়। সাবিত্রী কিছুই বুঝে উঠতে পারে না, আর সারদা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। অনামিকা এসব নিয়ে বেশ অনেকক্ষণ ভাবে। তারপর কুয়োর জলে ভিজিয়ে একটা কম্বল নিয়ে আসে আর সেটা দিয়ে সারদাকে ঢাকা দিয়ে দেয়। সেই কম্বল থেকে জল টপকে পড়ছিল। শাশুড়ি সারদা বুঝে উঠতে পারে না যে গ্রামের বৌমা অনামিকা করছেটা কি। এটা কি গো? মা, কুয়োর ঠান্ডা জলে আমি কম্বলটাকে ভালো করে ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ তারপর দেখুন, পাখাটা ঘুরলেই আপনি ঠান্ডা হাওয়া পাবেন। হ্যাঁ, আসছে। পাখা চলাতে আপনার ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে, আর তার সাথে সাথে বেশ ভালো ঘুম আসবে। মা সাবিত্রী এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর মেয়ের এই উপস্থিত বুদ্ধি দেখে সে ভীষণ খুশি হয়। আরে বাহ, আমার গ্রামের মেয়ের কতই না বুদ্ধি। সাবিত্রী ভাবতে ভাবতে প্রশংসা করতে লাগে। তা শুনে সারদা বিরক্ত হয়ে বলে, এটা সরাও অনামিকা, আমার ভালো লাগছে না। এভাবে বলাতে অনামিকা কম্বলটা বের করে দেয় আর সারদা বিছানার ওপরে উঠে বসে। অনামিকা, এই ঘরে অন্তত একটা কুলারও নেই? না গো মা। এবার আমি কি করে ঘুমুই? ঠান্ডা না হলে আমি ঘুমোতে পারবো না। অনামিকা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর তার বাবা রাঘব যে বিছানায় ঘুমুচ্ছিল তাকে সে জাগায়। পুরো ব্যাপারটা তাকে বলে। আচ্ছা মা, এক্ষুনি কিছু একটা করছি। সেখান থেকে অনামিকা সারদার কাছে ফিরে যায়। তারপর শাশুড়িকে নিয়ে সে বেরিয়ে আসে। মেয়ের কথা শুনে রাঘব ফুল গাছের বাগানের মধ্যে একটা বিছানা লাগাবার ব্যবস্থা করে। বিদেশি শাশুড়ি মা সেখানে এসে শোয়। বাইরের আবহাওয়া বেশ ঠান্ডা ছিল। আচ্ছা বেশ, এখানে একটু ঠান্ডা আছে। এই বলে সেখানে সে শুয়ে পড়ে। তারপর অনামিকা, রাঘব এবং সাবিত্রী তিনজনেই ঘরের ভেতরে চলে যায়। বিদেশি শাশুড়ি মা সারদা বাইরে খুব আরাম করে ঘুমোয়। তারপর এক রাত্রি বেশি ঠান্ডা হওয়ার কারণে সারদা উঠে দেখতে লাগে চারিদিকে কেউ ছিল না, অন্ধকার, খুব নিস্তব্ধ। সে দেখে খুব ভয় পেয়ে যায়। একটু দূরে গোপাল সাইকেল নিয়ে চাষের জমির দিকে যাচ্ছিল। এই রে, এটা কোনো সাইকেল ভূত তো নয়, হে ভগবান! একথা ভেবে সে ভয়ের চোটে ছুটতে এসে দরজায় কড়া দিতে লাগে। অনামিকা দরজাটা খোলে। অনামিকা, সাইকেল ঘোস্ট, সাইকেল ঘোস্ট! এই বলে সে চিৎকার করে ঘরের ভেতরে ছুটে ঢুকে যায়। সাইকেল ভূত আর কেউ নয়, গোপাল। তা দেখে অনামিকা ভীষণ হাসে। তখন প্রায় সকালবেলা। বিদেশি শাশুড়ি মা বিছানায় শুয়েছিলেন। তার ভীষণ জ্বর। বৌমা, বিদেশি শাশুড়ি মার ভীষণ জ্বর, একবার ডাক্তারকে ডাকো। ঠিক আছে শ্বশুরমশাই। বাবা, গ্রামে তো ডাক্তারবাবু নেই, উনি শহরে গেছেন। এবার কি হবে বাবা? তুই তো নিজেই ডাক্তার মা, তুই দেখ না। কি, আমার গ্রামের বৌমা ডাক্তার? সাধারণ ডাক্তার নয় দাদা, পশুদের ডাক্তার। অনামিকা মা, তুই যা, তোর বিদেশি শাশুড়ি মার জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। মায়ের এভাবে বলাতে অনামিকা নিজের শাশুড়ি মার কাছে যায়। বাহ সারদা, তোমার কি ভাগ্য গো, তুমি বিদেশ থেকে উঠে এসেছো, আর তোমার পশুদের ডাক্তারের বৌমা
তোমাকে ইঞ্জেকশন লাগাবে। প্রসাদ একথা বলছিলেনই ততক্ষণে গ্রামের বৌমা অনামিকা পশুদের একটা বড় ইঞ্জেকশন নিয়ে সারদার কাছে আসে। ব্যাস, সারদা ওই ইঞ্জেকশন দেখে ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ে। আমার কোনো জ্বর টর নেই, জামা কাপড় প্যাক করো, এক্ষুনি আমরা এখান থেকে যাব। না না সারদা, আবার থেকে জ্বর আসতে পারে, আগে তুমি ইঞ্জেকশনটা নাও। এই বলে প্রসাদ সারদাকে জোরে ধরে নেয়। অনামিকা তাকে ইঞ্জেকশন লাগায়। ব্যাস, সারদা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর 2 দিন পরেই গ্রামের বৌমা অনামিকাকে শ্বশুর শাশুড়ি নিজেদের সঙ্গে বিদেশ নিয়ে চলে যায়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব। নমস্কার।